এবার ফের এক ভারত বিরোধী ছাত্রনেতার মাথায় গুলি করা হলো বাংলাদেশে। এবং সেই ছাত্রনেতা এনসিপি অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যে ছাত্রনেতাদের তৈরি দল, সেই দলের খুলনা বিভাগের প্রধান ছিলেন এবং তিনি ভারত বিরোধিতায় ক্রমশ মগ্ন হয়ে গেছিলেন এবং ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে বাংলাদেশের রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। সেই খুলনা বিভাগীয় প্রধান, এনসিপির প্রধান নেতাকে আজকে মাথায় গুলি করে ফেলা হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যখন এই ভিডিও বানাচ্ছি তখন অবধি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা বলেছেন যে তার মাথার বাঁদিকে গুলি লেগেছে। সোমবার এই ঘটনাটি বাংলাদেশে যখন ঘটে, স্বাভাবিকভাবেই বাংলাদেশ কার্যত চমকে যায়। তথ্য বলছে দুপুর 12:30টার দিকে তিনি এই ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছেন। তবে এখনো অবধি এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ পুলিশ বা গোয়েন্দারা বুঝতেই পারেনি এই আক্রমণের পিছনে কে আছে কিংবা কারা আছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা ক্রমশ আতঙ্কজনক হয়ে যাচ্ছে এবং রীতিমতো সকলে ভয়ে কাঁপছে এবং এর পিছনে তারা কাকে দায়ী করবে, কারা আছে, কোন ইন্টারনাল পলিটিক্স দায়ী, কিছুই কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা দপ্তর তারা বুঝতেও পারছেন না। হাদির পর এই প্রথম আরো এক ব্যক্তি যিনি সরাসরি গুলি খেলেন। এর আগে বাংলাদেশের এনসিপির এক ছাত্রীর ঝুলন্ত দেহ পাওয়া গেছিল হোস্টেল ঘর থেকে এবং কালকে ঢাকার মিরপুরে আরো 6জন এনসিপির নেতাকে কিন্তু টার্গেট করা হয়, যদিও সেক্ষেত্রে গুলি মারার ঘটনা সামনে আসেনি, তাদেরকে সরাসরি কুপিয়ে ফেলার অভিযোগ আনা হয়েছিল। আর এবার ঢাকার এই ছাত্রদের তৈরি দল এনসিপি, তাদের বিভাগীয় প্রধান তিনি সরাসরি মাথায় গুলি খেলেন এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুরো বিষয়টায় কতগুলো বিষয় আমাদের সামনে উঠে আসছে যেগুলো সকলের মাথায় রাখা উচিত। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরাসরি ভারতকে দায়ী করেছিলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এবং তিনি ভারতকে অফিসিয়ালি চিঠি লিখে বলেছিলেন যে ভারত এই ধরনের হামলার সঙ্গে জড়িত, ভারতের মাটি ব্যবহার করে এই ধরনের হামলা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের মিডিয়া পরিষ্কারভাবে বলেছিল যে ওসমান হাদির মৃত্যুতে যিনি প্রধান অভিযুক্ত সেই ফয়জাল, তিনি নাকি সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে লুকিয়ে আত্মগোপন করে আছেন। ভারত সরকার স্পষ্ট বলেছিল যদি তাই হয় তাহলে আপনারা প্রমাণ দিন সীমান্তের কোন পথ থেকে গেছে, কারা ইন্ধন জুগিয়েছে, কিন্তু এই সংক্রান্ত কোনো প্রমাণ বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, পুলিশ কেউই কিন্তু দিতে পারেনি। উল্টে ওসমান হাদির মৃত্যুতে যে ফয়জাল প্রধান অভিযুক্ত, তাকে ধরতে না পেরে তার পরিবার, তার পরিবারের সদস্য, তার বান্ধবী সকলকে অ্যারেস্ট করে ফেলেছে বাংলাদেশের পুলিশ। অর্থাৎ এই পুরো ঘটনা বা এই ঘটনাগুলো কি প্রতিষ্ঠিত করছে যে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ ব্যর্থ, বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলার অবস্থা ডাহা ফেল করছে প্রতি ক্ষেত্রে এবং বারবার ছাত্র নেতাদেরই কেন টার্গেট করা হচ্ছে সেই প্রশ্ন কিন্তু আত্মসমীক্ষার মতো বিশ্লেষণ বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে কিন্তু অবিলম্বে করতে হবে। কারণ ভারত বিরোধিতা করতে গিয়ে তারা সমাজের আসল যে মেন ইস্যুগুলো সেগুলোকেই কিন্তু সে অর্থে ভাবেননি, আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই পুরো ঘটনাগুলো আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ব্যর্থতাটাকেও কিন্তু এস্টাবলিশ করে। তারা কিন্তু দেশের আইন শৃঙ্খলাটাকে সুরক্ষিত করার জন্য 1.5 বছর সময় পেয়েছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দায়িত্ব পালনে ডাহা ফেল করেছেন। সীমান্তে কোনো ঘটনা ঘটলে বিএসএফ এর বিপক্ষে লম্বা চওড়া ভাষণ বাংলাদেশের পক্ষ থেকে আসে, কিন্তু তাদের দেশের আসল যে অবস্থা, তাদের দেশের সংখ্যালঘুদের যে অবস্থা, তাদের দেশের বস্ত্র শিল্পীদের যে অবস্থা, তাদের দেশে চাকমা সম্প্রদায়ের মানুষদের যে অবস্থা, তাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের যে অবস্থা, সেই অবস্থাকে কিন্তু বদলাতে পারেনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা। আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো আপনারা বাংলাদেশে দেখছেন তার পিছনে আইন প্রশাসনের সঙ্গে জড়িত এই শীর্ষ কর্তাদেরও যে ব্যর্থতা লুকিয়ে আছে তা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। কারণ এই ধরনের নেতারা বা ছাত্র নেতারা যখন ঘোরেন, আপনারা দেখেছেন হয়তো ভিডিও, তারা দলবল নিয়ে ঘোরেন, মিনিমাম 10 থেকে 12 জন তাদের আশেপাশে থাকে। এত ভিড়ভাট্টার মধ্যেও তাদের মাথায় কেউ গুলি করে চলে যাচ্ছে,
কিংবা ওসমান হাদিকে কেউ 3-4টে গুলিতে শেষ করে দিচ্ছে, এই দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে এর আগে কখনো এইভাবে দেখা যায়নি। আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র তাদের প্রশাসনিক ব্যর্থতার জন্য। আইন প্রশাসন চালানোর অভিজ্ঞতা না থাকলে যা হয়, বাংলাদেশে কিন্তু এখন হুবহু সেটাই হচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশ সরকার ভারতকেও দায়ী করতে পারবেন না, কারণ এর আগে তারা ভারতকে দায়ী করতে গেছিলেন, কিন্তু তাদের মুখটি পুড়েছে। উল্টে ভারতের বিপক্ষে তারা স্টেটমেন্ট দিয়ে বসেছেন কালকে সংখ্যালঘুর ইস্যুতে। বাংলাদেশে ময়মনসিংহে যে দীপু দাসের হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে ভারত স্পষ্ট বলেছিল যে সংখ্যালঘুদের সুরক্ষিত করুন এবং অবিলম্বে নির্বাচন করানোর মতো সুস্থ পরিবেশ দেশে তৈরি করুন। বাংলাদেশ সরকার যদি বুদ্ধিমান সরকার হতো, এর পাল্টা কোনো স্টেটমেন্ট দিত না, কারণ সংখ্যালঘু ইস্যুটাতে এমনিতেই বাংলাদেশ সরকারের মুখটি পুড়েছে। তারা যদি এই নোংরা কাদাটি ঘাটাঘাটি করতো তাহলে তাদের দেশেই যে কাদাটা মানে পাল্টা আসবে, কালির ছিটাটা লাগবে, তা বাংলাদেশ সরকার বোঝেনি। উল্টে তারা সংখ্যালঘু ইস্যুতে তারা ভারতকে চটিয়ে আরো একটি স্টেটমেন্ট দেয়। সেখানে তারা বলেন যে বাংলাদেশে যে দীপু দাসের হত্যাকাণ্ড ঘটেছে তা হলো বিচ্ছিন্ন এক ঘটনা, বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত। দীপু দাসের ঘটনা দিয়ে আপনারা বাংলাদেশের আইন প্রশাসনকে ব্যাখ্যা করবেন না। এবার দেখুন, ভারতকে পাল্টা দিতে গিয়ে তারা বলেছে বাংলাদেশের সকলেই সুরক্ষিত, এবং এই স্টেটমেন্টের 12 ঘন্টার মধ্যেই তাদেরই এক ছাত্রনেতা মাথায় গুলি খেয়ে গেলেন, আবার প্রকাশ্যে বাজারের মধ্যে খুল্লা। ফলে বাংলাদেশের সরকার বলছে যে এই ঘটনার সঙ্গে, ওসমান হাদির ঘটনার সঙ্গে জড়িত। বাস্তবতা বলছে, পুলিশ বলছে, গোয়েন্দারা বলছে এর সঙ্গে ভারত কোনোভাবে জড়িত নয়। বাংলাদেশের সরকার ভারতকে চিঠি লিখে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা সেফ, আইন প্রশাসন একদম ঠিকঠাক আছে। আইন প্রশাসন নিয়ে মিথ্যে প্রচার ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। বাস্তব বলছে বাংলাদেশের আইন প্রশাসনের অবস্থা এতটাই খারাপ যে খুল্লা ভারত বিরোধী একাধিক নেতার মাথায় গুলি লেগে যাচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, পুলিশ কেউ কিছু করতেও পারছেন না। সত্যি মানে বাংলাদেশের এই অবস্থা শুনে আমি যদি একটু হাসি, হয়তো আপনারা ভাববেন আমি মৃত্যুকে উদযাপন করছি, কিন্তু বিশ্বাস করুন গোটা বিশ্বের কাছে বাংলাদেশ প্রতি মুহূর্তে যেভাবে বেইজ্জত হচ্ছেন, যেভাবে ভুল পলিসির জন্য দেশ পিছন দিকে যাচ্ছে, তা হাসি ছাড়া অন্য কিছু দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যাবে না। যাদের দেশের আইন প্রশাসন সুগঠিত, যারা নিজেদেরকে সব থেকে সুরক্ষিত জাতি বলে দাবি করছে বর্তমান সময়ে, তাদের দেশে ঢুকে কেউ বা কারা বা তাদের দেশে লুকিয়ে থাকা কোনো অভিযুক্ত দিনের পর দিন ছাত্র নেতাদের টার্গেট করে খতম করছে, অথচ তাদের সরকার কিচ্ছু করতে পারছে না, সেটা ভাবলেই অবাক লাগছে। যারা নিজেদেরকে সুরক্ষিত করতে পারে না, তারা 7 সিস্টার্স নিয়ে হুমকি দেয়, চিকেন স্নেক কেড়ে নেওয়ার কথা বলে, ভারতকে 4 ঘন্টার মধ্যে দখল করার স্বপ্ন দেখে। হাসবেন না কাঁদবেন আপনাদের ব্যাপার। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।